দুটো দিন পেরিয়ে গেল, ঘরে কটা চাল ছাড়া আর কিছু নেই। আর কদিন এভাবে লবণ দিয়ে ভাত খাবো আমরা? ধৈর্য ধরো বউ, আমি শিগগিরই নতুন কোনো কাজ পাবো। কদিন ধরেই তো কথা শুনে আসছি, কিন্তু এখনো তোমার নতুন কাজ পাওয়া হলো না। তোমার বন্ধুদেরকে দেখো, ব্যবসা বাণিজ্য করে এখন কত টাকার মালিক। শুধু তুমি এখন এসে ফকিরের ঘরের ফকিরই রয়ে গেলে। ওরা তো ওদের ব্যবসায় বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে আর টাকা আত্মসাৎ করে বড়লোক হয়েছে। তুমিও কি চাও আমি ওদের মতো হই? হ্যাঁ চাই। যখন চাষবাস করার জন্য তোমার নিজের জমি ছিল, তখনও তুমি বোকা ছিলে, এখনো বোকাই আছো। সবাই বেশি দামে তাদের শস্য বিক্রি করত, মজুত করে রাখতো, পাথর মেশাতো, কিন্তু তুমি এগুলোর কিছুই করতে না। কম লাভে সব শস্য বিক্রি করে দিতে। তাই তোমার আজ এই অবস্থা। কি করব বলো বউ, আমি তো মানুষকে ঠকাতে পারবো না, আমার বিবেকে বাধা দেয়। তুমি না ঠকালেও তোমার ভাই তোমাকে ঠিকই ঠকিয়েছে। সামান্য করে টাকার বদলে তোমার সব জমি কেড়ে নিয়েছে। আর আমরা এখানে খেয়ে না খেয়ে দিন পার করছি, আমাদের দেখার মতো কেউ নেই। একটা না একটা উপায় আমি বের করবোই শিউলি, তুমি কোনো চিন্তা করো না। দেখি যাদের বিপদের দিনে আমি সাহায্য করেছিলাম তাদের থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। যাও দেখো, একটা মানুষ যদি তোমাকে সাহায্য করার জন্য রাজি হয় আমাকে এসে বলো। সবাই তো আর তোমার মতো না যে নিজের ভালো বুঝবে না, নিজের ক্ষতি করে অন্যের উপকার করবে। দুনিয়াটা এখনো পুরোপুরি খারাপ হয়ে যায়নি বউ, আমার বিশ্বাস আমি কারো না কারো সাহায্য পাবই। চাষা বের হয়ে গেল বাড়ি থেকে। তার পরিচিত মানুষজনের কাছে গিয়ে দরজায় দরজায় ছোটখাটো কাজের বিনিময়ে হলেও সাহায্য চাইল, কিন্তু সবাই তাকে আশাহত করে ফিরিয়ে দিলে কোনো উপায় না পেয়ে অবশেষে সে রাজদরবারে গিয়ে হাজির হলো। সেনাপতি, দেখো তো আমার সাথে আর কারো দেখা করার বাকি আছে কিনা। রাজামশাই, এক চাষা এসেছে আপনার সাথে দেখা করার জন্য, একদম শেষ সময়ে। আমি ওকে এখনই তাড়িয়ে দিচ্ছি। আপনার মূল্যবান সময় সামান্য এক চাষাবসার সাথে কথা বলে নষ্ট করার দরকার নেই। এ কেমন কথা বললে তুমি সেনাপতি? আমার কাছে আমার সব প্রজাই সমান, ভিখারি থেকে শুরু করে ধনী ব্যবসায়ীরা পর্যন্ত। আর সেখানে চাষারা তো আমাদের সবার অন্যের যোগান দেয়। যাও, তাকে আর অপেক্ষা না করিয়ে আমার কাছে আসার অনুমতি দাও। দুঃখিত মহারাজ, আমি এখনই তাকে ডেকে আনছি। আমি আপনার রাজ্যের এক গরিব চাষা মহারাজ। আমি আমার জীবনে আজ পর্যন্ত কাউকে একটা টাকার জন্য ঠকাইনি। সেই আমাকেই মানুষজন নানাভাবে ঠকিয়েছে, যার ফলে আজকে আমার এই দুর্দশা। এখন ঠিকমতো দুবেলা ভাতও খেতে পারি না। মন্ত্রী, খোঁজ নিয়ে দেখো তো ও যা বলছে তা ঠিক কিনা, ও আসলে সৎ কিনা। খোঁজ নিতে হবে না মহারাজ, আমিও তো অনেক আগে থেকে চিনি। ওর কাছ থেকে আমি আমার পরিবারের জন্য চাল কিনতাম, কম দামে ও সবসময় সেরাটাই দিত সবাইকে। তাহলে তো বেশ ভালো। আমার এমন যোগ্য লোকেরই দরকার এই রাজ্যে আরো বেশি বেশি। সেখানে ওর মতো লোক অনাহারে কষ্ট করবে, তা আমি হতে দিতে পারি না। সেনাপতি, এখনই ওকে 1 মাসের দরকারি সব বাজার দেওয়ার ব্যবস্থা করো। থামুন মহারাজ, আমি আপনার কাছে এমন সাহায্য চাইতে আসিনি। তাহলে কেমন সাহায্য চাইতে এসেছো তুমি, বলো। আপনি আমাকে ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে দিন, যেন আমি কষ্ট করে নিজের সংসার নিজে চালাতে পারি। আমি আমার পরিশ্রমের বিনিময়ে খাদ্য জোগাড় করতে চাই, এভাবে অনুদানের বিনিময়ে না। এই 1 মাসের খাবার শেষ হয়ে গেলেই আমার আবার পথে পথে ঘুরে বেড়াতে হবে। তোমার কথা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তোমার কাজের ব্যবস্থা করছি। আচ্ছা, কেমন হয় আমি যদি তোমাকে চাষাবাদের জন্য একটা জমি দেই? সেই জমির ফসল বিক্রি করার পরে যা লাভ হবে তার কিছু অংশ তুমি আমাকে দিবে। এভাবে 5 বছর পর সেই জমিটা পুরোপুরি তোমার নামে হয়ে যাবে। জি মহারাজ, এমন হলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে তাই করছি। আর ফসল লাগানোর সাথে সাথেই তো তুমি আর ফলন পাবে না। ফসল ফলাতে যতদিন লাগে তার আগ পর্যন্ত তোমার সব খরচ আমিই চালাবো। আর সেই খরচের টাকা পরে তোমার কাছ থেকে আমি কেটে রাখবো। আমি আপনার সব শর্তে রাজি মহারাজ। সবার মুখে এতদিন শুনেছিলাম আপনি অনেক দয়ালু, আজ নিজে তার প্রমাণ পেলাম। আপনাকে হাজার কৃতজ্ঞতা জানালেও কম হয়ে যায়। ঠিক আছে, আর কিছু বলতে হবে না। এবার তুমি আসতে পারো। আর যাওয়ার আগে তোমার 1 মাসের বাজার নিয়ে যেও। জি মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপদের সময়ে গরিব চাষির পাশে দাঁড়ানোর জন্য।
হয়েছেটা কি তোমার? সারাটা দিন কোনো খোঁজ নেই, এতক্ষণে এসে দরজায় যুদ্ধ লাগিয়ে দিয়েছো। আমার কথা ঠিক হয়েছে নাকি ভুল? পেলে কারো সাহায্য? ভুল হয়েছে তোমার কথা। স্বয়ং মহারাজ নিজে আমাকে সাহায্য করেছেন। এই দেখো, কতগুলো বাজার আমার সাথে করে তিনি দিয়ে দিয়েছেন আমাদের জন্য। ও মা, আমি চোখে ভুল দেখছি না তো? রাজামশাই তোমাকে বাজারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু কেন? শুধু তাই নয়, আরও একটা খুশির সংবাদ আছে। রাজামশাই চাষাবাদের জন্য আমাকে তার একটা জমিও দিয়েছেন। তুমি তো বলেছিলে সৎ থাকার কোনো পুরস্কার পাওয়া যায় না, কিন্তু আল্লাহর খেল দেখো, তিনি স্বয়ং রাজামশাইকে দিয়ে আমায় সাহায্য করেছেন। আমার তো এখনো নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? আমার গায়ে একটা চিমটি কাটো তো। এই নাও মা, তোমার চিমটি। ওফ, ব্যথা লাগছে। তার মানে আমি আসলে স্বপ্ন দেখছি না, বাস্তবে আছি। হ্যাঁ শিউলি, আমাদের অভাবের দিন শীঘ্রই শেষ হতে চলেছে। সুদিন আসতে আর বেশি দেরি নেই। তা না হয় বুঝলাম, কিন্তু রাজামশাই কোনো শর্ত আর টাকা ছাড়াই তোমাকে এতগুলো বাজার আর সাথে করে নিজের জমিও দিয়ে দিলেন। কাহিনী বুঝলাম না। রাজামশাই কেন বিনামূল্যে অথবা উপহার হিসেবে আমাকে এসব দিতে যাবেন? আর তিনি দিলেই বা আমি কেন নেব? এগুলোর বদলে তিনি আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে খাজনা নেবেন বলেছেন। আর 5 বছর খাজনা দেওয়ার পর তার জমিটা পুরোপুরি আমার হয়ে যাবে। ও, সেটা বলো। আমি তো খামোখা বেশি খুশি হয়ে যাচ্ছিলাম। তাই তো ভাবি, রাজামশাই এত বোকা হতে যাবেন কেন যে তোমাকে কোনো শর্ত ছাড়াই এত কিছু দিয়ে দিবেন? নিশ্চয় তিনি এমন উচ্চ খাজনা ধরেছেন যে তুমি সারা জীবনেও শোধ করতে পারবে না। কি যে বলো গিন্নি, রাজামশাই এত নিষ্ঠুর না। তিনি আমার উপর খুশি হয়ে আমাকে এসব দিয়েছেন, সেই হিসাবে কম খাজনাই নেবেন। তুমি তো সবসময় একটু বেশি বোঝো। এর আগেও বুঝেছিলে, কিন্তু শেষমেশ আমি ঠিক হয়েছিলাম। এবারও আমি ঠিক হব, তুমি দেখে নিও। দাও বাজারগুলো আমার হাতে। অনেকদিন পর অন্তত দুমুঠো ভাত খেতে পারবো শান্তি মতো। বাবা, মার কি হয়েছে? এতগুলো বাজার দেখেও মা খুশি না কেন? ও তুই বুঝবি না রাহুল, ওসব বড়দের ব্যাপার। তোর মার রান্না বান্না শেষ করতে করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। চল, আমরা ততক্ষণে আমাদের নতুন জমিটা দেখে আসি। চলো। আচ্ছা বাবা, আমাদের নতুন জমিটা কি তোমার আগের জমিটার চেয়েও বড়? হ্যাঁ বাবা, এবার কিন্তু তোকেও আমার সাথে মাঠে কাজ করতে হবে। আমি কিন্তু একা একা এত কাজ করতে পারবো বলে মনে হয় না। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, পারবি না আমাকে সাহায্য করতে? হ্যাঁ বাবা, পারবো না কেন? অবশ্যই পারবো। এই তো আমার ছেলে, এবার চল তাহলে। চাষাভাই, ছেলেকে নিয়ে তুমি অন্যের জমিতে কি করছো? কাজকর্ম নেই বলে বিনামূল্যে অন্যের জমি চাষ করে দিচ্ছ নাকি? কে বলেছে এটা অন্যের জমি? রাজামশাই নিজে আমাকে এই জমিটা দিয়েছেন চাষাবাদের কাজে ব্যবহার করার জন্য। বলো কি? কিন্তু কেন? গ্রামে তো চাষা থাকতে রাজামশাই শুধু তোমাকেই কেন জমি দিলেন চাষাবাদের জন্য? কারণ আমার সততার কথা এ রাজ্যের মন্ত্রী পর্যন্ত জানেন। রাজামশাই যখন আমার বিপদের কথা শুনেছেন, তখন মন্ত্রীমশাই নিজে আমার সততার সাক্ষ্য দিয়েছেন রাজামশাইকে। আরে বাহ, তোমার তো কপাল খুলে গেছে দেখছি। হ্যাঁ, তোমার দরজায় কড়া নিয়েছিলাম একটু সাহায্য পাবার আশায়, কিন্তু তুমি আমাকে সাহায্য না করলেও সৃষ্টিকর্তা আমাকে ঠিকই অন্যের মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন। ভালো ভালো, তুমি রাজা সুনজরে পড়েছ। আমাদেরকে আবার ভুলে যেও না। চিন্তা করো না, আমি তোমাদের মতো না। তোমরা আমার বিপদে সাহায্য না করলেও আমি তোমাদের বিপদে ঠিকই সাহায্য করব। তাহলে তো ভালো। আচ্ছা, আমি আর চলি তবে, আমার আর অনেক কাজ বাকি আছে। চাষা তার ছেলেকে নিয়ে লাগাতার কয়েকদিন মাঠে কঠোর পরিশ্রম করলো। বাবা, বাবা, এদিকে এসো। কি হলো, ডাকছিস কেন? এখনো তো অনেক কাজ বাকি। বাবা দেখো, এখানে শক্ত কি যেন একটা। কি আর হবে, কোনো পাথর টাথর হয়তো। না বাবা, দেখো কেমন গোল। আচ্ছা তুই সর, আমি দেখি জিনিসটা কি। তুই বের করতে পারবি না। পেলে বাবা? হ্যাঁ, চল দুজনে মিলে টেনে তুলি। এত শক্ত আর ভারী, কি জিনিস এটা? দেখে তো মনে হচ্ছে পুরনো একটা কলসি।
এর ভিতরে কি আছে বাবা? কে জানে কি আছে, খুলে দেখতে হবে। ভেতরে বিষাক্ত সাপটাও থাকতে পারে। তুই একটু সরে দাঁড়া। বাবা, এতগুলো সোনার মোহর একসাথে জীবনে প্রথম দেখলাম। কলসিটা তো বেশ ভারী ছিল। আমার মনে হয় পুরো কলসিটাই সোনার মোহর দিয়ে ভর্তি। আমারও তাই মনে হচ্ছে এখন। থাক, আমাদের আর দেখার দরকার নেই এই কলসির ভিতরে কি আছে। চল, এই কলসিটা রাজার কাছে দিয়ে আসি। কেন? এই কলসিটা তো আমরা পেয়েছি বাবা। সেই হিসেবে এই কলসিটা আমাদের হওয়া উচিত। কিন্তু কলসিটা আমরা কার জমি থেকে পেয়েছি সেটাও তো দেখতে হবে। এমন মোহরবর্তী কলসি রাজার জমি ছাড়া কোনো সাধারণ জমিতে পাওয়া সম্ভব না। তাই এই কলসিটা রাজামশাইয়েরই বলা যায়। কিন্তু বাবা, রাজামশাইয়ের তো মোহরের অভাব নেই। উনি আর এই মোহরগুলো দিয়ে কি করবেন? আমরা যদি এই মোহরগুলো পেতাম, খুব উপকার হতো আমাদের। এই মোহরে আমাদের কোনো অধিকার নেই। রাজামশাই যে আমাদেরকে বিশ্বাস করে এই জমি চাষ করতে দিয়েছেন, সেটাই অনেক। এই কলসিটা অন্যভাবে তার জমি থেকে নিয়ে তার বিশ্বাস ভাঙতে পারবো না আমি। ঠিক আছে বাবা, কিন্তু কলসিটা তো রাজামশাইকে দেওয়ার আগে মাকে একবার দেখানো উচিত না? না দেখলে তো মা ভাববে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলছি। মা এই মোহরবর্তী কলসিটা দেখলে অনেক খুশি হবে। তা ঠিক বলেছিস। এমন সুযোগ আমার জীবনে আর কখনো আসে কিনা কে জানে। তোর মা আমাদের কথা বিশ্বাস করলেও তাকে কলসিটা দেখায়নি বলে অনেক রাগ করবে। করছো কি? ওই ময়লা কলসিটা আমার ঘরের ভিতরে ঢোকাচ্ছ কেন তোমরা? বাইরে রেখে এসো। মা, ময়লা কলসি না, এর থেকে দামি কলসি তুমি জীবনে দেখোনি আর কখনো দেখতেও পারবে না। কি আবল তাবল বলছিস এসব? এই পুরনো মাটির কলসি আবার দামি কিভাবে হয়? এমন ভাবে বললি যেন মনে হয় সোনা দিয়ে বানানো কলসি। কলসিটা সোনা দিয়ে বানানো না হলেও কলসির ভেতরটা পুরো সোনা দিয়েই ভরা। মানে তোমরা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কলসির মুখটা খুলে একটু উপর করে ফেলে দেখো, তাহলেই বুঝতে পারবে। এত মোহর, এগুলো আসল নাকি নকল সোনা? পুরোপুরি খাঁটি সোনার মোহর সবগুলো। অবশেষে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ থেকে আমরা বড়লোক। মা দাঁড়াও, এটা আমাদের না। আমি আর বাবা মিলে এই মোহরগুলো তার আসল মালিককে ফেরত দেব। মানে কে আসল মালিক? রাজা মশাই, তার জমি খুঁড়তে গিয়ে এই মোহরগুলো পেয়েছি আমি। তার মানে সেই আসল মালিক। না, তুমি যেহেতু এই মোহর ভর্তি কলসিটা পেয়েছো, তার মানে এগুলোর মালিকও তুমি। আমি এত কিছু বুঝি না। তুমি যদি এই মোহর ভর্তি কলসিটা আমার থেকে নিয়ে নাও, আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, আর ফিরে আসবো না। কিন্তু শিউলি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। রাজামশাই আমার সততার উপর বিশ্বাস করে আমাকে এই জমিটা দিয়েছেন চাষাবাদের জন্য। এত বড় সত্যটা আমি তার কাছে থেকে কিভাবে লুকাবো? তুমি শুধু তোমার মুখটা কদিনের জন্য বন্ধ রাখবে, আর আগের মতো রাজামশাইয়ের জমিতে চাষাবাদ করে যাবে। তাই কেউ কিছু সন্দেহ করবে না। আর আমি প্রতিদিন এখান থেকে একটা করে মোহর নিয়ে খরচ করব, যেন সবাই না ভাবে আমরা হুট করে আঙুল ফুলে কলা গাছ হয়েছি। শিউলি তার কথা মতো প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে খরচ শুরু করলো, আর চাষা তার ছেলেকে নিয়ে প্রতিদিন চাষাবাদ করে যেতে থাকলো। দেখতে দেখতেই তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেল। দেখেছো সুন্দর না গলার হারটা? আমাকে বেশ মানাচ্ছে। হ্যাঁ, তা তো মানাচ্ছেই। ঘরে ফসল তুলতে বেশি দেরি নেই। এখন এসব বাদ দিয়ে তুমি কাজে মনোযোগ দাও একটু। কি যে বলো না তুমি! এত দামি শাড়ি গহনা পরে আমি ফসলের কাজ করব? তুমি একটা লোক ভাড়া করো, আমি ওসব পারবো না। শিউলি, এইভাবে একের পর এক স্বর্ণমুদ্রা অযথা খরচ করতে থাকলে তো রাজার ধন ফুরিয়ে যাবে। তুমি যে আমার মতো সামান্য একজন চাষার বউ, সেটা ভুলে যেও না। ফুরোবে না। আমি তো মাত্র একটা করে স্বর্ণমুদ্রা খরচ করি প্রতিদিন। সারা জীবনের অপূর্ণ শখ পূরণ করছি বলে একটু কষ্ট হচ্ছে নিজেকে থামাতে। কদিন পর এমনি ঠিক হয়ে যাবে। এ কথা এর আগে তুমি কয়েকবার বলেছ আমায়। করো তোমার যা মন চায়, আমি আর তোমায় বাধা দেব না। তোমার জন্য যেন আমাদের বিপদে না পড়া লাগে, সেদিকে খেয়াল রেখো। পানির পিপাসা পেয়েছে আমার। এই কলসিটা থেকে একটু পানি ঢেলে খাই। তোর পিপাসা পাওয়ার সময় পেল না, তাড়াতাড়ি কর।
একই পানির বোতলে কলসি থেকে কি পড়লো এটা? এটা দেখছি সোনার মোহর। এই কলসিটা বোধহয় গুপ্তধন, যার ভেতর মোহর দিয়ে ভরা। চল কলসিটা নিয়ে যাই। যে ভারী কলসি, তুইও ধর, দুজন মিলে নেওয়া লাগবে। কে করলো আমার এত বড় ক্ষতি? আমার সব শেষ করে দিল। তোমাকে আগেই বলেছিলাম একটু সাবধানে চলাফেরা করো, বুঝে শুনে খরচ করো। হয়েছে তোমার শখ পূরণ? কালই ফসল কেটে ঘরে আনবো, তোমার কাজে মনোযোগ দাও। আচ্ছা, আমার ভাগ্যই খারাপ। এদিকে আয় রাহুল, তোর সাথে আমার কিছু কথা আছে। এসেছি বাবা, বলো কি বলবে? একই তোমার কাছে এই সোনার মোহরগুলো কোথা থেকে আসলো? শোন, ওই কলসিটা পাওয়ার পরদিনেই আমি তোর মার কথা অমান্য করে সবকটা মোহর বের করে রাজাকে ফেরত দিতে যাই। রাজা আমার সততায় খুশি হয়ে মোহরগুলো আমাকেই দিয়ে দেন। বলো কি বাবা? এরপর ওই কলসির মুখটা ছোট করে সেখানে বালু ভরে রাখি। প্রতিদিন সেখানে একটা করে মোহর রাখতাম, যাতে তোর মা একটার বেশি মোহর বের করতে না পারে খরচের জন্য। তার মানে ওই চোর বালি ভর্তি কলসি নিয়ে গেছে, আর মোহরগুলো তুমি এই ঘরে মাটির নিচে পুঁতে রেখেছিলে? হ্যাঁ, এমন কিছু হতে পারে ভেবেই আমি এই কাজ করেছিলাম। ভালোই হয়েছে একদিক দিয়ে, চোর না আসলে তোর মা এই মোহরগুলো এক এক করে সব শেষ করে ফেলতো। আজ থেকে এই মোহরগুলো সব তোর। কিন্তু বাবা, আমি তো এখনো ছোট। আমার যদি কিছু হয়ে যায় তখন খুব দরকার এই মোহরগুলো বের করবি। আমি বিশ্বাস করি যে তুই তোর মায়ের মতো হবি না, পরিশ্রম করে বড় হবি, আর জীবনে সবসময় সৎ থাকার চেষ্টা করবি। আচ্ছা বাবা, আমি তোমার সব কথা মেনে চলবো, আর মোহরগুলোর কথা মাকে জানাবো না। এবার চল কাজে ফিরে যাই।